নজর রাখবো পরবর্তী সংবাদে। শ্লীলতাহানির অভিযোগ পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোসের দিকে, কিন্তু তারপরেও তিনি কি পদত্যাগ করবেন এই মুহূর্তের সব থেকে বড় প্রশ্ন। গতকালকে রাত্রে নিউজ ভ্যানগার্ড দেখিয়েছিল একেবারে এক্সক্লুসিভ যে খবর, পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোসের দিকে অভিযোগ ছিল শ্লীলতাহানির, কিন্তু এই অভিযোগের পর কি পদত্যাগ করবেন বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোস, সব থেকে বড় প্রশ্ন। অন্যদিকে বিতর্কের মধ্যে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের বিরুদ্ধে বড় পদক্ষেপ নিল রাজভবন। গতকালকে এই প্রসঙ্গে মন্তব্য করেছিলেন পশ্চিমবঙ্গের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, কিন্তু তারই বিরুদ্ধে এবার বড়সড় পদক্ষেপ রাজভবনের। শ্লীলতাহানির অভিযোগে রাজ্যপাল ও তৃণমূলের মধ্যে এখন চলছে চাপানুতোর। ভোট মরশুম রয়েছে এবং সেই জায়গায় তৃতীয় দফার ভোট, চতুর্থ দফার ভোট বাকি রয়েছে। প্রত্যেকটা দফাই রয়েছে এক প্রকার বলা যায় পশ্চিমবঙ্গে। সেই সময় দাঁড়িয়ে গতকালকে রাত্রে রাজভবনের বিরুদ্ধে অভিযোগ, রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ এনে হেয়ার স্ট্রিট থানায় মামলা করলেন এক মহিলা এবং তিনি অভিযোগ করেছেন রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির। রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির পদক্ষেপ, শ্লীলতাহানির ঘটনাতে কি পদত্যাগ করবেন এবার বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোস, এই মুহূর্তের সব থেকে বড় প্রশ্ন। এই মুহূর্তে বাংলাকে ঘিরে উঠে আসছে গোটা দেশের মধ্যে। তারই সঙ্গে এই প্রসঙ্গে দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট, সেই সুপ্রিম কোর্টের পক্ষ থেকে কি বক্তব্য, বিশেষ করে সুপ্রিম কোর্টের প্রাক্তন আইনজীবী অশোক গাঙ্গুলি, প্রাক্তন বিচারপতি মাফ করবেন অশোক গাঙ্গুলি, তিনি কি জানিয়েছেন নিউজ ভ্যানগার্ডকে, তিনি কি বক্তব্য দিয়েছেন এই ঘটনার পরিপ্রেক্ষিতে শোনাবো। গতকালের যে ঘটনা ঘটেছে তাতে পুলিশ কি করতে পারে, পুলিশের জন্য কোন আইন খোলা আছে? কিছুই খোলা নেই, দে আর ইমিউন, কিছু খোলা নেই। খোলা থাকলে এতক্ষণ আরম্ভ হয়ে যেত। পুলিশের কোনো ক্ষমতাই নেই রাজ্যপালকে টাচ করার। পুলিশ হ্যাজ গট নাথিং টু ডু উইথ দিস। তো আজ যা চলছে ভাই, এসব মানে আর মানে অতি জঘন্য অবস্থা হচ্ছে সব জায়গায়। কি হয়েছে না হয়েছে তার চেয়ে বড় কথা কোন সময়টা হয়েছে। যে মেয়েটি, তার নাম প্রকাশ করে দেওয়া হচ্ছে সুপ্রিম কোর্ট জাজমেন্টের পরেও, তাকে পাবলিকলি দেখানো হচ্ছে। আনলেস দের ইজ আ ম্যান ইন্টেনশন, এগুলো হয়। ডোন্ট টেক ইট আদারওয়াইজ। ভাই তুমি কোন দল করো না করো আমার জানার দরকার নেই, কিন্তু মোস্ট আনফর্চুনেট পার্ট ইজ দিস, যে যদি প্রথম দিন হয়ে থাকে ওয়াই ইজ হি ওয়েটেড সো লং, সে তখনই কমপ্লেন করা উচিত ছিল। আজ প্রাইম মিনিস্টার যাচ্ছে, আজকেই তাকে করতে হচ্ছে। এগুলো সব মিলিয়ে একটা জঘন্য অবস্থা ভাই। কি হবে না হবে, আদৌ করেছেন কি করেননি, ইট ইজ এ ম্যাটার অফ এনকোয়ারি অ্যান্ড আদার থিংস। কিন্তু যেভাবে যে পদ্ধতিতে এসব করেছে, ভেরি আনফর্চুনেট। পুলিশ কিভাবে তদন্ত করতে পারে? কিছুই করতে পারে না, কিছু করবে না। কি করবে আর পুলিশ, আবার কি করবে? পুলিশকে কি করবে আবার? সংবিধান অনুযায়ী কি রাজ্যপালের ইমিউনিটি আছে, ইমিউনিটি আছে, তাকে গ্রেফতার করা যায় না? না না, ওয়াই ইজ ওয়েটেড সো লং? সেকেন্ড দিন যখন প্রাইম মিনিস্টার ঢুকছেন, একটা কথা, আমি কোনো রাজনীতির লোক নই, রাজনীতি করি না, কিন্তু একটা সেন্সিবল ম্যান হয়ে, সাধারণ মানুষ হয়ে, এগুলো আমার কাছে খুব খারাপ লাগছে ভাই, খুব খারাপ লাগে, খুব খারাপ লাগে। সংবিধান অনুযায়ী রাজ্যপালকে গ্রেপ্তার করা যায় না, এমনটাই বললেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি অশোক গাঙ্গুলি। সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি অশোক গাঙ্গুলির একেবারে এক্সক্লুসিভ বক্তব্য আপনারা শুনলেন। যে অভিযোগ উঠে এসেছে রাজ্যপালের বিরুদ্ধে, তাকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গ তো বটেই, গোটা দেশ জুড়ে এখন নজর রয়েছে শুধুমাত্র বঙ্গের দিকে, যেখানে রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগে গতকাল রাত্রে এক অভিযোগ দায়ের করা হয় হেয়ার স্ট্রিট থানায়। সেই অভিযোগ ছিল এবং এই অভিযোগের পর থেকে কিন্তু পশ্চিমবঙ্গে এক প্রকার আলোড়ন ছড়িয়েছে। রাজভবনের স্টাফদের ইতিমধ্যে বিভিন্ন রকম স্টাফদের সঙ্গে দেখা সাক্ষাৎ থেকে শুরু করে সিসিটিভি ফুটেজ সব দিক থেকেই চলছে পুলিশি তল্লাশি, কিন্তু তারপরেও সংবিধান রয়েছে, সংবিধান অনুযায়ী মেনে চলতে হবে পুলিশকে। প্রত্যেকটা পদক্ষেপ রাজ্যপালকে ছোঁয়ার বা রাজ্যপালকে গ্রেপ্তার করার কোন রকমের অধিকার নেই পুলিশের, এমনটাই জানালেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি অশোক গাঙ্গুলি। কিন্তু এই প্রসঙ্গে গতকালকে হেয়ার স্ট্রিট থানা
সংবাদে যে অভিযোগ, লিখিত অভিযোগ তুলেছিলেন ওই মহিলা, যদিও নির্দিষ্ট প্রটোকল অনুযায়ী সেই মহিলার নাম প্রকাশ্যে আনতে আমরা পারবো না, কিন্তু যে মহিলা গতকালকে রাত্রে এই অভিযোগ তুলে সরব হয়েছেন সেই মহিলার একটি চিঠি এসে পৌঁছেছে একেবারে এক্সক্লুসিভ নিউজ ভ্যানগার্ডের পর্দায়। উত্তর পূর্বের একমাত্র বাংলা চ্যানেল নিউজ ভ্যানগার্ড দেখাচ্ছে সেই ছবি এক্সক্লুসিভ। আপনারা দেখুন এই মুহূর্তে যে চিঠি আমরা দেখাচ্ছি, রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এনে লিখিত চিঠি ওই মহিলার, এবং সেই চিঠিতে একেবারে স্পষ্টতই লেখা রয়েছে, রাজভবনের কোয়ার্টারে আমি বর্তমানে থাকি, রাজভবনের ডিপার্টমেন্টালে ক্যাজুয়াল পোস্টে কাজ করি আমি, এটাই তিনি উল্লেখ করেছেন। এবং 19 তারিখে 19/4/2024 অর্থাৎ এপ্রিল মাসে গভর্নর স্যার আমাকে বলেছিলেন সময় করে সিভি নিয়ে ওনার সঙ্গে দেখা করতে। আরো একবার জানাচ্ছি, দেখাচ্ছি সেই চিঠি যেখানে স্পষ্টত উল্লেখ করেছেন তিনি 19 তারিখ এপ্রিলের গভর্নর স্যার আমাকে বলেছিলেন সময় করে সিভি নিয়ে ওনার সঙ্গে দেখা করতে। 24/4/2024 দুপুর নাগাদ আনুমানিক 12:45 আমি দেখা করি ওনার সঙ্গে। অফিস রুমে ডেকে বিভিন্ন আলোচনার পর কুপ্রস্তাব দেন, অর্থাৎ 24 তারিখের কথা তিনি যেখানে উল্লেখ করেছেন, দেখাচ্ছি সেই চিঠিতে লেখা রয়েছে একেবারে স্পষ্টত, যেখানে কুপ্রস্তাব দেওয়া হয় অফিস রুমে ডেকে, এমনটাই জানিয়েছেন ওই অভিযোগকারিনী। গায়ে হাত দেওয়া হয়, ওই দিন কোন রকমে ওনার হাত থেকে বেরিয়ে আসি। আজ পুনরায় 2/5/2024 অর্থাৎ গতকালকের কথা তিনি উল্লেখ করেছেন, যেখানে তিনি জানান সুপারভাইজারকে নিয়ে গিয়েছিলাম কারণ আমি আগেই ভয় পেয়েছিলাম, তাই সুপারভাইজারকে নিয়ে আমি গিয়েছিলাম। সুপারভাইজার আমাকে নিয়ে কনফারেন্স রুমে কিছুক্ষণ কাজের বিষয়ে কথা বলেন এবং তারপরে সুপারভাইজারকে উনি সরে যেতে বলেন। তারপরে আমাকে চাকরির প্রমোশনের প্রলোভন দেখান, কনভারসেশন বাড়ান এবং রাতে ফোন করবেন বলেছেন, কাউকে বলতে বারণ করেছেন। তারপরে সেখান থেকে প্রত্যাখ্যান করলে গায়ে হাত দেওয়ার চেষ্টা করেন, আমি প্রতিবাদ করে বেরিয়ে আসি। পুরো চিঠিতে উল্লেখ করেছেন ওই মহিলা গতকালকে রাত্রে। আর এই অভিযোগ এনে তিনি লিখিত দিয়েছেন হেয়ার স্ট্রিট থানায় এবং রাজভবনের বিরুদ্ধে, রাজভবনের রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ, শ্লীলতাহানির মতন মারাত্মক অভিযোগ, গুরুতর অভিযোগ এক প্রকার এনেছেন এক মহিলা। কিন্তু রাজ্যপালের বিরুদ্ধে কি করতে পারে পুলিশ? আদেও কি কোনো গ্রেপ্তারি পরোয়ানা জারি হয় রাজ্যপালের বিরুদ্ধে? সব থেকে বড় প্রশ্ন, যদিও সেই প্রশ্নের উত্তর মিলেছে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি অশোক গাঙ্গুলির থেকে। যদিও এই প্রসঙ্গে রাজ্যপালকে কি আদেও গ্রেপ্তার করা যায়, তাতে পুলিশের কি বক্তব্য, কি মনে করছেন এই মুহূর্তের বাংলার পুলিশ বিসি কন্ট্রোল আইপিএস ইন্দিরা মুখোপাধ্যায়, তিনি কি জানিয়েছেন নিউজ ভ্যানগার্ডকে, এক্সক্লুসিভ শোনাবো। আজকে বিকেল 5টা নাগাদ আমাদের কাছে রাজভবনে যেটা আউটপোস্ট আছে একজন মহিলা রাজভবনের স্টাফ, উনি এসে একটা কমপ্লেন এনেছেন শ্লীলতাহানি। উনি সেই কমপ্লেনটা অ্যারাউন্ড 5টা আমাদের দিয়েছেন, তবে এটা রাজভবনের অফিসে যেহেতু জমা পড়েছিল, সাবসিকুয়েন্টলি রাজভবনে যেটা আমাদের পুলিশের আউটপোস্ট আছে ওনারা ওটাকে ফরওয়ার্ড করে হেয়ার স্ট্রিট থানাতে দেন। সাবসিকুয়েন্টলি ওটা আমরা নথিভুক্ত করেছি এবং আমরা ইনকোয়ারি। কার এগেইনস্টে কমপ্লেন করা হয়েছে? এটা কমপ্লেন আছে মানে হিজ এক্সেলেন্সি গভর্নরের। আপনাদের কি এখতিয়ারের মধ্যে পড়ে গভর্নরের বিরুদ্ধে এনকোয়ারি করেন? দেখুন, আমরা ইনকোয়ারিটা যেটা আমরা কমপ্লেন একটা এসেছে, যেহেতু শ্লীলতাহানি ইট ইজ অফ আ সেন্সিটিভ ম্যাটার, ওটা মহিলা এসেছিলেন, উনি ডিটেলসে আমাদের সাথে কথা বলেছেন। আমরা এটাকে আপাতত এটা ইনকোয়ারি করছি এবং আমরা আমাদের যেটা ল ডিপার্টমেন্ট এবং কনস্টিটিউশনাল এক্সপার্ট যারা আছে তাদের সাথে আমরা এই বিষয়ে কিছু বলেছেন। ইনসিডেন্ট দেখুন, উনি আমাদের অতি অবশ্যই বলেছেন যে কবে ঘটনা ঘটেছে, তবে সেটা আমরা এই মুহূর্তে আপনাদের সাথে এখনই শেয়ার করতে পারছি না। কিন্তু এনকোয়ারিটা তো আপনাদের মানে লিমিটেড এরিয়া, কারণ আপনাদের জুরিডিকশনের মধ্যে উনি আসেনি।
কাকে আসেন না? গভর্নরের পোস্ট আপনার জুরিডিকশনের মধ্যে আসেনি, আইপিসির মধ্যে আসেনি। এই জন্য আমি বললাম যে আমরা যেই কমপ্লেনটা একজন মহিলা এসছেন, ওনার যেই মানে যেটাই ওনার বক্তব্য থাকুক না কেন, এটা ইট ইজ আওয়ার, মানে আমরা এটা ডিউটি বাউন্ড যে একজন কমপ্লেন এলে, আর যেহেতু এটা শ্লীলতাহানি রিলেটেড ম্যাটার, আমরা অতি অবশ্যই এটা আমরা এনকোয়ারি করে দেখব। এবং যদি মনে হয় যে এইখানে আমাদের কোনো লিগাল বার আছে বা অন্য কোনো জায়গায় আমাদের কোনো এক্সপার্টদের সাথে বিবেচনা করে নেওয়া দরকার বা ওনাদের ভিউটাও আমাদের জেনে নেওয়া দরকার, সেটা আমরা অতি অবশ্যই করব। সেটাও কিন্তু ইট ইজ আ পার্ট অফ এনকোয়ারি। রাজভবনে হয়েছে যেটা উনি বলেছেন যে আপাতত ওনার যা বক্তব্য, সেটা উনি যেহেতু রাজভবনের স্টাফ, এটা রাজভবনের মধ্যেই হয়েছে বলে উনি আমাদের বলেছেন। ম্যাডাম সামনে দেখুন, এক্ষুনি তো আমরা কমপ্লেনটা পেলাম, এখনো এতদূর আমাদের এনকোয়ারি এগোয়নি। যদি মনে হয় সাবসিকুয়েন্টলি আমাদের কথা বলার দরকার, আমরা নিশ্চয়ই দেখবো। এর আগেও এরকম ধরনের কোনো ঘটনার উনি মুখোমুখি হয়েছিলেন, মানে মহিলার কথা? হ্যাঁ। আচ্ছা, সেটা মানে ওনার কাছে কবে বলুন তো? মানে আজকের ইনসিডেন্টের আগেও এইরকম ধরনের কোনো ঘটনা ওনার সঙ্গে ঘটেছে, সেই বিষয়কে কিছু জানিয়েছেন আপনাদেরকে? দেখুন, উনি আমাদের যেই কমপ্লেনটা দিয়েছেন ওটার মধ্যে উনি একাধিক দিনের উল্লেখ করেছেন। এবার সেটা আমরা খতিয়ে দেখছি। উনি আগে কেন জানাননি সে সম্পর্কে কিছু বলেছেন? দেখুন, এটা তো ওনার ডিসিশন, এখানে তো আমাদের পুলিশের ঠিক কোনো বক্তব্য নেই। উনি যখন এসেছেন আমরা নেসেসারি অ্যাকশন নিচ্ছি। উনি কি শুধু রেজিস্টার করেন কমপ্লেনটা, নাকি আপনারা ইন্টারোগেটও করবেন? দেখুন, ইন্টারোগেশনটা খুব একটা হার্শ ওয়ার্ড। এরকম একটা সিচুয়েশনে আমরা ওনার সাথে কথা বলেছি, ওনার ভিউটা আমরা জেনে নিয়েছি এবং উনি যা যা সাপোর্ট আমাদের কাছ থেকে চেয়েছিলেন সেটা আমরা ওনাদেরকে দিয়েছি। মানে একটা জিনিস, অ্যাজ এ পার্ট অফ এনকোয়ারি আপনারা কি রাজভবনে যেতে পারেন কোয়েশ্চেনিং করা বা সিসিটিভি দেখা বা এই সমস্ত, মানে পার্ট অফ এনকোয়ারি হিসেবে আপনাদের কি সেটা প্রভিশন আছে? দেখুন, লাইন অফ এনকোয়ারি এক্স্যাক্টলি কি হবে, আমরা কোথায় যাব, কিভাবে আমরা এনকোয়ারি করব, সেটা আমরা এই মুহূর্তে ডিসকাস করতে চাইছি না। আমাদের এনকোয়ারি মতো যেখানে যেখানে যাওয়ার দরকার আমরা নিশ্চয়ই যাব, সেটা আপনারা নিশ্চয়ই জানতে পারেন। আমরা কোনো কলিগ বা কারোর সাথে কথা হয়েছে আপনার? আমরা অনেকের সাথেই কথা বলেছি। আপনার লিগাল এক্সপার্টদের সঙ্গে কথা বলছেন? আমরা কথা বলবো। এক্ষুনি তো কমপ্লেনটা পেলাম, মহিলা এসেছেন, উনি অবভিয়াসলি অনেকক্ষণ ধরে তো দেখুন কথা বলছেন, রাজভবনে গেছেন, আমাদের এখানে এসছেন। শি ইজ অলসো ভেরি টায়ার্ড। ফলে আমরা এক্ষুনি কাগজ কলম যেইটুকুটা হয়েছে আপনাদের সাথে শেয়ার করলাম। পরে যেরম এনকোয়ারি হবে বা যদি অন্য কোনো ডেভেলপমেন্ট থাকে এই ম্যাটারে, আমরা নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করব। আপনারা শুনলেন আইপিএস ইন্দিরা মুখোপাধ্যায়ের বক্তব্য। কমপ্লেন রেজিস্টার হয়েছে কিনা সেই প্রশ্নে তিনি কমপ্লিটলি এড়িয়ে গেলেন। এক প্রকার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে খুব কৌশলভাবে এড়িয়ে গেলেন আইপিএস ইন্দিরা মুখোপাধ্যায়। অন্যদিকে যে ইনকোয়ারির কথা বারবার তাকে জিজ্ঞাসা করা হলেও তিনি ইনকোয়ারি কোন পথে চলবে, আদৌ রাজ্যপালের বিরুদ্ধে কোনো ইনকোয়ারি চলতে পারে কিনা সেই বিষয়েও কিন্তু কোন রকম ভাবে মুখ খুললেন না আইপিএস ইন্দিরা মুখোপাধ্যায়। অন্যদিকে তাদের যেহেতু শ্লীলতাহানির অভিযোগ, সেই শ্লীলতাহানির অভিযোগে খুব স্বাভাবিকভাবে খতিয়ে দেখা হবে বলেই তিনি জানিয়েছেন। কিন্তু অন্যদিকে তাদের নির্দিষ্ট বার অফ কন্ট্রোল রয়েছে, তার মধ্য থেকে তাদেরকে সবটা করতে হবে, এই কথায় কিন্তু বারবার কৌশলগতভাবে বুঝিয়ে গেলেন আইপিএস ইন্দিরা মুখোপাধ্যায়। ইতিমধ্যে আরো বেশ কিছু তথ্য উঠে আসছে, যেখানে রাজভবনে ইতিমধ্যে মন্ত্রীর প্রবেশ যা নিষিদ্ধ করলেন রাজ্যপাল। মন্ত্রীকে সব সরকারি অনুষ্ঠান বয়কট করবে রাজভবনে স্টাফেদের তথ্যের জন্য, যারা বিভিন্ন ক্ষেত্রে বর্ণনায় ক্ষোভ প্রকাশ করেছেন রাজ্যপাল, বিভিন্ন মিথ্যা বর্ণনায় ক্ষোভ প্রকাশ করেছেন রাজ্যপাল। এমনই বেশ কিছু তথ্য এই মুহূর্তে উঠে এসেছে নিউজ ভ্যানগার্ডের পর্দায়। এক্সক্লুসিভ দেখাচ্ছি সেই ছবি, যেখানে গতকালকে শ্লীলতাহানির অভিযোগ ছিল রাজ্যপালের বিরুদ্ধে। রাজ্যপাল সিভি আনন্দ বোস, যিনি এরপরে কি পদত্যাগ করবেন, সব থেকে বড় প্রশ্ন, কারণ এর আগেও আমরা এই ধরনের ঘটনা দেখেছিলাম মেঘালয়ের ক্ষেত্রে। তবে এই প্রসঙ্গে আমরা জানবো যে ইতিমধ্যে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে কি বক্তব্য উঠে এসেছে। কলকাতা হাইকোর্টের আইনজীবী আলী আফজাল চাঁদ তিনি কি জানিয়েছেন নিউজ ভ্যানগার্ডকে রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগে আইন কি বলছে, কি মন্তব্য আলী আফজাল চাঁদের, শুনুন। দেখুন, রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, এরকম যারা বিভিন্ন প্রশাসনিক হাইস্ট পদে বসে আছে তাদের বিরুদ্ধে সরাসরি কোনো মামলা করা যায় না। যেটা লালবাজারও বলেছে যে আমরা এটা তদন্ত করছি।
কিন্তু আজকে মহামান্য পশ্চিমবাংলার রাজ্যপাল সাদাকে সাদা বলছে, কালোকে কালো বলছে। সেইখানে রাজ্য সরকারের গাত্রদাহ হয়ে যাচ্ছে। রাজ্য সরকারের বিভিন্ন জায়গায় ঘটনা ঘটলে রাজ্যপাল সেখানে সরাসরি হাজির হয়ে যাচ্ছে। আপনারা দেখুন, সন্দেশখালী থেকে আরম্ভ করে যে কোনো জায়গায় সিবিআই, এনআইএ তদন্ত করতে গেলে তাদের প্রতি হামলা করছে শাসক দল এবং তাদেরকে বিভিন্ন মহিলা সংক্রান্ত শ্লীলতাহানিরও কেস দিচ্ছে। সুতরাং আজকে রাজ্যপালের বিরুদ্ধে এই যে অভিযোগ, কে অভিযোগ করছে? না, রাজ্য সরকারেরই, রাজ্যে বসবাসকারী একজন অস্থায়ী মহিলা। এবং সব থেকে ভাইটাল প্রশ্ন যে ওই মহিলা 24 তারিখে ঢুকেছিল, বলছে 24 তারিখে শ্লীলতাহানি করেছে, কিন্তু 24 তারিখে কোনো অভিযোগ করলো না। অভিযোগ করলো যখন প্রধানমন্ত্রী আসছে, ঠিক সেই দিনে বলছে যে আমি সুপারভাইজারকে সঙ্গে নিয়ে গেছিলাম, সুপারভাইজারকে রাজ্যপাল বলে তুমি বাইরে যাও, এনার সাথে কথা আছে। তুমি যদি এতই সততা মহিলাটা, তাহলে তুমি বলতে পারতে যে না স্যার আমি কথা বলবো সুপারভাইজারটা, এই কথাটা তো তুমি বলতে পারতে, কিন্তু তুমি তো সেটা বলোনি। তাই আজকে এটা একটা বড় রাজনৈতিক চক্রান্ত এই পশ্চিমবঙ্গ সরকারের। তাই এই এফআইআর হোক আর যে অভিযোগ করুক, এই অভিযোগটা টিকবে না। এবং এটা করতে গেলে রাষ্ট্রপতি পারমিশন চাই, অ্যাটর্নি জেনারেল পারমিশন চাই। উইদাউট এদের পারমিশন ছাড়া কোনো কিছু হয় না। তাই আমাদের মহামতি রাজ্যপাল বলেছে যে আমরা এ ব্যাপারে অ্যাটর্নি জেনারেলের সাথে কথা বলছি। আর রাজ্যপালের ভবনে কলকাতার সমস্ত পুলিশ সহ আরো যারা আছে কোনোভাবেই আর রাজভবনের ভেতরে এন্ট্রি নেই, সেটা ডিক্লেয়ার করছে রাজভবন থেকে। দ্বিতীয়ত, তাহলে কলকাতা পুলিশ এখন কোন পথে তদন্তটা করতে পারে? তদন্তে চালানোর জন্য লালবাজারের কি কোনো বিধিনিষেধ আছে এই ব্যাপারে? আইন কি বলছে? আরে লালবাজার কি তদন্ত করবে? ভেতরে তো প্রবেশই করতে পারবে না, তা তদন্ত কি করবে? মহিলার ওই এফআইআরটা নিয়ে একটু মুখ্যমন্ত্রীকে সন্তুষ্ট করার জন্য বা রাজ্য সরকারকে সন্তুষ্ট করার এদিক ওদিক করবে, কিন্তু আলটিমেট সেটার কোনো ভিত্তি থাকবে না। না, লালবাজার তো তদন্ত করার যদি অধিকার থাকে তাহলে লালবাজার তো পারমিশন চাইতে পারে, রাজভবনের তো পারমিশন চাইতে পারে তদন্ত প্রক্রিয়া এগিয়ে নেওয়ার জন্য। রাজভবনে তো প্রবেশই করতে পারবে না এখন বিজ্ঞপ্তি অনুযায়ী, ভেতরে ঢুকতেই তো পারবে না। রাজভবন থেকে ডিক্লেয়ার করে দিয়েছে কাল রাত থেকে কোনো কলকাতার পুলিশ কেউ প্রবেশ করতে পারবে না, ডিক্লেয়ার করে দিয়েছে। সেখানে কি তদন্ত করবে? ওটা মুখ্যমন্ত্রীকে সন্তুষ্ট করার জন্য, রাজ্য সরকারকে সন্তুষ্ট করার জন্য, আর বাজারে একটু আমাদের রাজ্যপালের, মহামহিম রাজ্যপালের গায়ে একটু কালি ছেটানোর জন্য এটা চেষ্টা করছে। এটা তো এখন ইলেকশন চলছে, একটু রাজ্যপাল সবসময় এই সরকারের বিরুদ্ধে কথা বলছে, হ্যাঁ, তার জন্য একটু কালিমালিপ্ত করার চেষ্টা করছে। কারণ কেসে নৌকা ঢাকি সহ বিসর্জন যাচ্ছে, শিক্ষকদের বিভিন্ন ক্ষেত্রে চর থাপ্পড় খাচ্ছে, হ্যাঁ, আজকে ওদের ইয়েরা জেলে যাচ্ছে, নেতারা জেলে যাচ্ছে, আরো কয়েকটা মন্ত্রী জেলে যাবে। সেই জায়গা থেকে এই চুক্তিটা করে একটু গেম নেবার চেষ্টা করছি। ধন্যবাদ। সরকারের পুলিশ, লালবাজারের পুলিশ এগুলো তো দলদাসে পরিণত হয়ে গেছে। আপনারা শুনলেন কলকাতা হাইকোর্টের আইনজীবী আলী আফজাল চাঁদের বক্তব্য। তিনি একেবারে স্পষ্টত উল্লেখ করেছেন যে রাজ্যপাল বা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কোনো রকম ভাবে মামলা করা যায় না, তবে তদন্ত কোন পথে চলবে সেই জায়গাতে আলী আফজাল চাঁদের বক্তব্য মাফ করবেন, যেখানে রাজভবনে ঢুকতেই পর্যন্ত পারবেন না এমনটাই বক্তব্য তিনি পেশ করেছেন। তবে যে চিঠির কথা তিনি উল্লেখ করলেন, আরো একবার জানাচ্ছি, সেই চিঠিতে কিন্তু ওই অভিযোগকারিনী জানিয়েছিলেন যে 24 তারিখে তিনি দেখা করেন
করেন অফিস রুমে এবং সেখানেই কুপ্রস্তাব দেন। কিন্তু তারপরে তিনি আবারও 2 তারিখে অর্থাৎ গতকালকে যখন যান তখন সুপারভাইজারকে নিয়ে গিয়েছিলেন, সুপারভাইজারকে রাজ্যপাল নাকি চলে যেতে বলেন, তারপরে শ্লীলতাহানি করেন। এমন অভিযোগই কিন্তু ওই চিঠির মধ্যে উল্লেখ করেছেন ওই মহিলা। এবং এই ঘটনাকে কেন্দ্র করে সবার, বিশেষ করে আইনজীবী থেকে শুরু করে পুলিশের পক্ষ থেকে প্রশ্ন যে 24 তারিখে যখন ঘটনাটি প্রথমবার হয়েছিল তাহলে সেই দিন কেন জানাননি ওই মহিলা? যে চিঠি দেখাচ্ছিলাম এক্সক্লুসিভ নিউজ ভ্যানগার্ডের পর্দায়, সেই চিঠিতে আরো একবার দেখুন 24 তারিখে তিনি উল্লেখ করেছেন যে অফিস রুমে তাকে কুপ্রস্তাব দেওয়া হয়। কিন্তু সেদিন কেন তিনি এই বিষয় নিয়ে জানাননি, কেন অভিযোগ করেননি, কেন অপেক্ষা করেছেন, কেন 2 তারিখে গিয়ে, তাও আবার যেদিন প্রধানমন্ত্রী রাজ্যের সফর ছিল, পশ্চিমবঙ্গের বুকে প্রধানমন্ত্রী ভোট প্রচারে যাচ্ছেন, সেই মুহূর্তে বা তার আগ মুহূর্তে দাঁড়িয়ে কেন তিনি এই চিঠি, এই অভিযোগ এবং তার সঙ্গে পুলিশের দ্বারস্থ হয়েছেন? এই প্রশ্নই উঠে এসেছে আইনজীবীদের পক্ষ থেকে, বিচারপতিদের পক্ষ থেকে। যদিও এই প্রসঙ্গে আরো একটি ব্যাপার উল্লেখযোগ্য, তা হলো এই অভিযোগ রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ যেমনটা আমরা পশ্চিমবঙ্গের বুকে দেখলাম, ঠিক একই রকমের অভিযোগ ছিল মেঘালয়ের রাজ্যপালের বিরুদ্ধেও। আরো একবার জানাচ্ছি, পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোসের দিকে যে অভিযোগ গতকালকে উঠে এসেছে, সেই অভিযোগ ছিল মেঘালয়ের রাজ্যপালের বিরুদ্ধে। 2017 সালে যেখানে মেঘালয়ের তৎকালীন রাজ্যপাল ডি শানমুগানাথের বিরুদ্ধে অভিযোগ ছিল, গুরুতরভাবে অভিযোগ উঠেছিল শ্লীলতাহানির। রাজভবনের কর্মীদের একাংশ এই অভিযোগ তুলেছিল। গতকালকে যে অভিযোগ তুলেছেন রাজভবনের অস্থায়ী কর্মী মহিলা, তিনি যে অভিযোগ তুলেছেন সেই একই রকমের অভিযোগ ছিল মেঘালয়ের প্রাক্তন রাজ্যপালের দিকে। যদিও এই প্রসঙ্গে ত্রিপুরা এবং মেঘালয়ের একসঙ্গে রাজ্যপাল তথাগত রায় তিনি কি জানিয়েছেন রাজ্যপালের বিরুদ্ধে এই অভিযোগ ওঠা, সেই জায়গায় মেঘালয়ের রাজ্যপাল পদত্যাগ করেছিলেন, তাহলে পশ্চিমবঙ্গের রাজ্যপাল এই মুহূর্তে কি করবেন? এই প্রসঙ্গে তথাগত রায় এই রাজ্যেও একটা সময় রাজ্যপাল হিসেবে ছিলেন, তার কি বক্তব্য উঠে এসেছে একেবারে এক্সক্লুসিভ শোনাবো। যে অভিযোগটা হয়েছে সেই অভিযোগের ভিত্তিতে লালবাজারের কি এফআইআর করার কোনো আইনি প্রভিশন আছে বা রাজ্যপাল কি? একদম নেই। কেউ কোনো এফআইআর, কোনো ইনভেস্টিগেশন কিচ্ছু করতে পারে না। সংবিধানে বারণ আছে, 361 নম্বর অনুচ্ছেদে বারণ আছে, কেউ কিচ্ছু করতে পারে না। তাহলে কলকাতা পুলিশ এখন কোন পথে তদন্ত করতে পারে? কিছুই করতে পারে না, তদন্ত করতে পারে না, নালিশই লিখতে পারে না, তো তদন্ত করতে কি করবে? তাহলে কলকাতা পুলিশ কালকে যে দীর্ঘক্ষণ মহিলাকে বসিয়ে কথা বলল, এটা কি বেআইনি বলে মনে করেন? অর্থহীন। বেআইনি কিনা এনে অর্থহীন। আমি এটা রাস্তার লোকের সাথে দেশের অবস্থা আলোচনা করি, তাহলে সেটা কি কোনো বেআইনি হবে? বেআইনি না, অর্থহীন হবে। দ্বিতীয়ত, এই ঘটনাটাকে কিভাবে দেখছে? না, ঘটনাটা এখন অনেক সময় লাগবে। আপনি একটু আপনারা শুনলেন ত্রিপুরার প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়ের বক্তব্য। রাজ্যপালের বিরুদ্ধে যে অভিযোগে উঠে আসুক না কেন, তার বিরুদ্ধে কোন রকম ভাবে এফআইআর বা ইনভেস্টিগেশন চলতে পারে না, এমনটাই বললেন তথাগত রায়, ত্রিপুরার প্রাক্তন রাজ্যপাল। এবং গতকালকে পুলিশ যে কাণ্ড করলো, বিশেষ করে ওই অভিযোগকারিনী মহিলাকে বসিয়ে যে ঘন্টার পর ঘন্টা জিজ্ঞাসাবাদ চলো, তা পুরোটাই অর্থহীন, এমনটাই জানিয়েছেন তথাগত রায়। অর্থাৎ পুলিশের যে ক্রিয়াকলাপ গতকালকে লক্ষ্য করা গেছে তা রীতিমতো অর্থহীন। তথাগত রায় ত্রিপুরার প্রাক্তন রাজ্যপাল, তিনি এই বক্তব্য দিয়েছেন নিউজ ভ্যানগার্ডকে টেলিফোনিক বার্তালাপে। অন্যদিকে রাজ্যপালের বিরুদ্ধে কোন রকমের এফআইআর বা কোনো ইনভেস্টিগেশন করতে পারে না পুলিশ। কারণ কি? কারণ সংবিধান বহির্ভূততা, সংবিধানের নির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে, নির্দিষ্ট কিছু ধারা রয়েছে, সেই ধারা অনুযায়ী, সেই নিয়ম অনুযায়ী কোন রকম ভাবে রাজ্যপালের বিরুদ্ধে কোনো এফআইআর লঞ্চ হতে পারে না, একই সঙ্গে কোনো ইনভেস্টিগেশন পর্যন্ত চালাতে পারে না পুলিশ, এমনটাই জানিয়েছেন
ইতিমধ্যে ত্রিপুরার প্রাক্তন রাজ্যপাল, তিনি যদিও মেঘালয়েরও রাজ্যপাল ছিলেন, তথাগত রায়, তার বক্তব্য আমরা পেয়েছি। অন্যদিকে মেঘালয়ের রাজ্যপালের বিরুদ্ধে যে অভিযোগ উঠে এসেছিল একটা সময় দাঁড়িয়ে 2017 সালে, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা দেখেছিলাম যে সোচ্চার হয়েছিল মেঘালয়ের বিভিন্ন অংশের মানুষ। রাজ্যপালের ইতিমধ্যে ইস্তফার দাবিতে সরব ছিলেন কর্মীরা এবং বেশ কয়েকটি এনজিও সরব ছিল। রাজ্যপালের বিরুদ্ধে গুরুতর অভিযোগ জানিয়ে প্রায় 100 জন কর্মী রাষ্ট্রপতির কাছে অভিযোগ পর্যন্ত জানিয়েছিলেন। শেষ পর্যন্ত ইস্তফা দিতে বাধ্য হয়েছিলেন মেঘালয়ের তৎকালীন রাজ্যপাল ভি শানমুগানাথন। যদিও এই প্রসঙ্গে আমরা একের পর এক বক্তব্য শুনলাম, একের পর এক ইতিমধ্যে আমরা একের পর এক বক্তব্যের পাশাপাশি এবার রাজ্যপাল সিভি আনন্দ বোস, তাকে সাংবাদিকরা রীতিমতো প্রশ্ন করতে যান। নিউজ ভ্যানগার্ডের পক্ষ থেকে অঞ্জন শুকুল তাকে প্রশ্ন করতে গিয়েছিলেন, কিন্তু তিনি সম্পূর্ণভাবে এড়িয়ে গেছেন। সেই এক্সক্লুসিভ ছবি এবার দেখাবো। রাজ্যপাল সিভি আনন্দ বোসের এক্সক্লুসিভ ছবি দেখবেন নিউজ ভ্যানগার্ডের পর্দায়। এক্সক্লুসিভ সেই ছবি আপনারা দেখলেন। ইতিমধ্যে রাজ্যপালের গাড়ি যখন বেরিয়ে যাচ্ছিল, ঠিক সেই সময় দাঁড়িয়ে সমস্ত সাংবাদিকরা তাকে প্রশ্ন করার চেষ্টা করেন, তাকে ডাকার চেষ্টা করেন, কিন্তু কোন রকম ভাবে উত্তর পাওয়া যায়নি। রাজ্যপালের সেই এক্সক্লুসিভ ছবি আপনাদের সামনে তুলে ধরলাম। তবে ইতিমধ্যে পশ্চিমবঙ্গে যখন রীতিমতো আলোড়ন, রীতিমতো চর্চা, গুঞ্জন সর্বত্র, গোটা দেশের নজর এখন এই মুহূর্তে পশ্চিমবঙ্গের দিকে। রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ উঠে আসাকে কেন্দ্র করে ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে বাংলার শাসক দলের কি বক্তব্য উঠে এসেছে। বাংলার মন্ত্রী শশী পাজা, তিনি কি জানিয়েছেন? ইতিমধ্যে নিউজ ভ্যানগার্ডের কাছে এসে পৌঁছেছে তার বক্তব্য। এক্সক্লুসিভ শোনাবো শশী পাজার বক্তব্য। নয়, একবার নয়, দুবার তার উপরে এক ধরনের শারীরিক নির্যাতন করেছেন রাজ্যপাল, পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস। এবং আমরা এটা বলি যে যেই ঘটনাটা গতকাল সন্ধ্যাবেলা থেকে আপনি দেখছেন, আপনাদের মাধ্যমে আমরা যে মহিলা, আক্রান্ত মহিলা, তার কান্নাকাটি, তিনি গরিব এবং তিনি তার একটা অস্থায়ী চাকরির সেটা চেয়েছিলেন, যেটা যদি স্থায়ীকরণ হয় তার বিনিময়ে রাজ্যপাল এগিয়ে গেছেন এবং শারীরিক কিছু ফেভার্স চাওয়া এবং সেক্সুয়াল ফেভার্স চাওয়া, এইটা আমরা সত্যি এই জঘন্য বিষয় যেটা ঘটেছে স্তম্ভিত। এক কথায় আমরা স্তম্ভিত, গতকাল থেকে আমরা স্তম্ভিত, এটা এক। দ্বিতীয়ত আমরা জানি যে এইটা রাজভবনের একটা সেই জায়গা এবং রাজ্যপালের চেয়ারের একটা গরিমা থাকে, একটা প্রেস্টিজ থাকে, একটা স্যাংটিটি থাকে, কত পুণ্য স্থান সেখানে। এবং সেই জায়গায় যদি আমরা এই এরকম অভিযোগ পাই, দ্বিতীয়ত এইটা। তৃতীয়ত আমরা অবাক হয়ে যাই যে আমরা জানি মানে এইটাকে রাজ্যপালের পক্ষ থেকে কিংবা তার অফিসের পক্ষ থেকে নাকি ডিনাই করছে। প্রথমত আমরা বলি, আপনি মানে রাজ্যপাল মহাশয়, আপনি তো গেছিলেন সন্দেশখালী, আপনি সন্দেশখালী গিয়ে নারী শক্তি, নারীর সম্মান, নারীকে অপমান করা যায় না, অনেক কথা বললেন, তাদের অভিযোগ শুনলেন। তারা যারা আপনার কাছে অভিযোগ জানাচ্ছে বলে বলেছিলেন, তারা কি জানেন যে সেই একই অভিযোগ আপনার দিকে রয়েছে এবং আপনি সেই স্থানে একেবারেই যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল এবং আপনি এই একই অভিযোগ সেই স্থানে দাঁড়িয়ে রয়েছে। তিনি কি বুঝতে পারছেন যে পিস রুমে ওই মেয়েটি বলছিলেন, কালকে মহিলা তিনি বলছিলেন কাঁদতে কাঁদতে, আরো কয়েকটি নাম তিনি উল্লেখ করেছেন, আমি সেই নামগুলোতে যাচ্ছি না, মহিলারা যারা ওই পিস রুমে ফোনেতে তিনি ধরেছেন কিংবা তার কলিগরা ধরেছেন যে আক্রান্ত মহিলা, এবং এই অভিযোগগুলো আরো কয়েকজন মহিলারা অভিযোগ করছেন, সেটাও তিনি বলেছেন। আপনার প্রেস মাধ্যমকে ধন্যবাদ জানাই, আপনাদের মাধ্যমে আমরা সেটা দেখলাম। অর্থাৎ যিনি পিস রুম খুলেছিলেন
কি ওয়ার রুম খুলেছিলেন যে এবং বলছেন, দেখুন তিনি এখন ডিনাই করতে গিয়ে বলছেন যে তৃণমূল কংগ্রেসের নাকি কোনো অভিসন্ধি আছে, নাকি কোনো ষড়যন্ত্র আছে, কোনো রাজনৈতিক উদ্দেশ্য আছে। ভাবুন, একজন মহিলা তিনি আক্রান্ত, তার উপর একটা অপরাধ হয়েছে, সেইটাকে আপনি তাচ্ছিল্য করছেন, আরো অপমান করছেন এই কথাগুলো বলে। তৃণমূল কংগ্রেসের কোনো উদ্দেশ্য নেই। আমরা জানি একজন গভর্নর, তাকে বলা হয়, এবং তারপরে আলোচনা হচ্ছে আইন নিয়ে। আমি আইনের কোনো বিশেষজ্ঞ নয়। আমরা এটা জানি যে যেই মহিলা আপনার যার উপরে এই অপরাধটা হয়েছে রাজ্য ভবন থেকে রাজ্যপাল দ্বারা, এবং একই অপরাধ রাজ্য ভবনের বাইরে যদি কোনো পুরুষ মানুষ একজন মহিলার উপরে করে, এই দুটোর মধ্যে কোনো ফারাক থাকতে পারে না। দেশের আইন দু চোখে দেখতে পারবে না, দুটোই কিন্তু একসঙ্গে অন্য সেই বর্ধিত অপরাধ। গভর্নর বিভিন্ন আর্টিকেল 361 ইত্যাদি, সংবিধান কি বলছে, সংবিধান এই সমস্ত বলছে যে সংবিধান গভর্নরের কি এক্সারসাইজ এন্ড পারফরমেন্স অফ দি পাওয়ার্স এন্ড দ্য ডিউটিস নিয়ে সংবিধান কোনো কথা বলতে পারে না। খুব ভালো কথা, এক্সারসাইজ এন্ড পারফরমেন্স অফ হিজ ডিউটিস। তাহলে এটা কি তার ডিউটি ছিল যে তার অধীনস্থ কর্মীরা যারা রয়েছেন তাদের উপরে তিনি মলেস্টেশন করতে পারেন, তাদের উপরে তিনি শারীরিক নির্যাতন করতে পারেন, তাদের কাছে সেক্সুয়াল ফেভার্স চাইতে পারেন? এটা কি তার পাওয়ার্স এন্ড ডিউটিস এন্ড রেসপন্সিবিলিটিস অফ দ্য গভর্নর মধ্যে পড়ে কি, যেটা সংবিধান তাকে দিয়েছেন সেই পাওয়ারটা? সুতরাং এই কথাগুলো উঠছে কেন? নিশ্চয়ই আপনি রেসপন্সিবিলিটি, দায়িত্ব আপনি পালন করবেন। এটা কি আপনার এই দায়িত্ব ছিল না আপনার, যে আপনি মহিলাদের মোলেস্ট করবেন? এটা অদ্ভুত পরিস্থিতি। এই ইমিউনিটিটা পায় কি করে একটা দেশের? সাধারণভাবে আমরা জিজ্ঞেস করি যে এটা হতে পারে না। আপনি একটা চেয়ারে একটা দায়িত্বে রয়েছেন বলে সেই চেয়ার আপনাকে এই রকম জঘন্য অপরাধ করলে পরে আপনাকে ইমিউনিটি দেবে? সাধারণ মানুষের বোধগম্যে এটা নেই। সাধারণ মানুষ চাইবে সে মহিলা ন্যায় বিচার পাক। তারপরে আরেকটা বিষয়, এই যে আপনি একটা ইম্পার্শিয়াল ইনকোয়ারি হওয়া উচিত। হেড স্ট্রিট থানার এফআইআর নিতে পারে কি পারে না, দুই দিকে আইনি লড়াই যা হচ্ছে হবে, কিন্তু বিষয়টা কিভাবে ঘোরানো হচ্ছে, দুটো হচ্ছে যে এফআইআর নাকি নিতে পারে না। তা এইটা বলার কোনো মানে হলো? আমি বলছি অপরাধ, আমরা অপরাধের জায়গায় দাঁড়িয়ে থাকি। তারপরে অপরাধ হয়েছে, মহিলা অপরাধ হয়েছে, তার উপরে তিনি সেটা বলছেন, এবং তার কিসের বিনিময় সেটাও বলেছেন। স্থায়ীকরণ চেয়েছিলেন, তার বিনিময় এটা, সে যে বিনিময়ে হোক না, হতে তো পারে না। এবং তারপরে আপনারা শুনলেন বাংলার মন্ত্রী শশী পাজার বক্তব্য। তিনি ইতিমধ্যে বাংলার মহিলা এবং শিশু কল্যাণ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত রয়েছেন, তাই তিনি এই প্রসঙ্গে মুখ খুলেছেন, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মুখ খুলেছেন বাংলার মন্ত্রী শশী পাজা। তবে এই প্রসঙ্গে আমরা কথা বলবো। প্রথমেই দেবব্রত চক্রবর্তী আমাদের বার্তা সম্পাদক রয়েছেন টেলিফোন লাইনে। দেবব্রতদা, গতকাল থেকে নিউজ ভ্যানগার্ড সম্প্রচার করেছে বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোসের দিকে যে অভিযোগ, শ্লীলতাহানির মতন গুরুতর অভিযোগ উঠে এসেছে, সেই অভিযোগকে ঘিরে এখনো অবধি আমরা আইনজীবী থেকে শুরু করে পুলিশের বক্তব্য শুনিয়েছি। এই পুরো ঘটনা প্রসঙ্গে তোমার কি মন্তব্য, কি বলবে? যে এ ধরনের ঘটনা কিন্তু এই ভারতে হয়নি এমনটা নয়, এই ধরনের ঘটনা এর আগে হয়েছে। আমরা যদি 2017 সালের কথা ধরি, মেঘালয়ের তৎকালীন রাজ্যপাল ভি সানবুনাথনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছিল। রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ জানিয়েছিলেন রাজভবনের কর্মীদের একাংশ। এই ঘটনায় সোচ্চার হয়েছিল মেঘালয়ের বিভিন্ন অংশের মানুষ। রাজ্যপালের ইস্তফার দাবিতে সরব হয়েছিল কর্মীরা সহ বেশ কয়েকটি এনজিও। রাজ্যপালের বিরুদ্ধে গুরুতর অভিযোগ জানিয়ে প্রায় 100 জন কর্মী রাষ্ট্রপতির কাছে অভিযোগ জানিয়েছিলেন। শেষ পর্যন্ত ইস্তফা দিতে বাধ্য হন মেঘালয়ের তৎকালীন রাজ্যপাল ভি সানবুনাথন। তো এই যে বর্তমান পরিস্থিতি, এই পরিস্থিতিতে আসলে পুলিশের যে বিষয়টি এখানে উঠে আসছে,
এ ব্যাপারে গতকাল কলকাতার হ্যাশপিট থানা কর্তৃপক্ষ যা দেখালো তা নিয়ে কিন্তু একটা বিভিন্ন মহলে একটা বিভিন্ন রকম তোমার গুঞ্জন আলাপ আলোচনা চলছে। তো আসলে যেহেতু রাজ্যপালের বিরুদ্ধে পুলিশের কিচ্ছু করার নেই, একটা পিন পর্যন্ত সরানোর জোগান নেই, এই ক্ষেত্রে পশ্চিমবাংলার পুলিশ তথা এই তোমার হ্যাশপিট থানার পুলিশ গতকাল রাতে যে তদন্তের নামে যা করলো তা সাধারণ মানুষ বিশেষ করে রাজনীতিবিদরা মনে করছেন এই বিষয়টিকে একটু উজ্জীবিত করে রাখা। এটা একটা পরিকল্পিত হতে পারে বলে মনে করা হচ্ছে যে এই মুহূর্তে যেহেতু ভোট মরশুম, বিষয়টিকে যেন একটা রাজনৈতিক একটা মোড়ক দেওয়া যায় এর জন্য একটা তোমার পরিকল্পনা চলছে। যদিও ইতিমধ্যে কিন্তু তৃণমূল কংগ্রেস বাংলায় রাজ্যপালের পদত্যাগের দাবি তুলেছেন, সে বিষয়ে একটাই কথা পরিষ্কার যে বিষয়টিকে নিয়ে কিন্তু একটু জল ঘোলার চেষ্টা হচ্ছে। আর তো আমি যে কেন বলছি, যদি পুলিশের যদি এই ক্ষেত্রে কোনো কিছু করারই না থাকে তবে কি তারা না জেনে এই হ্যাশপিট থানা কর্তৃপক্ষ না জেনে এই তোমার একটু এই মহিলাকে জিজ্ঞাসাবাদ, তোমার সংবাদ মাধ্যমের সামনে এসে পোজ দেওয়া, এসব কি তোমার লোক দেখানো বা বিষয়টিকে একটু প্রচারের মধ্যে আনা? আমরা দেখেছিলাম যে মেঘালয়ের রাজ্যপাল কিন্তু শেষ পর্যন্ত ইস্তফা দিতে বাধ্য হয়েছিলেন, সেই জায়গাতে কি এবার পশ্চিমবঙ্গের রাজ্যপালও কি ইস্তফা দেবেন এই অভিযোগ ওঠার পর? কি মনে হয়? দেখো, বিষয়টি সম্পূর্ণ নির্ভর করে নৈতিকতার উপর, কিভাবে রাজ্যপাল বিষয়টিকে নেবেন এবং রাজ্যপালের এই ব্যাপারে তার উপর কতটুকু চাপ পড়বে, উপর থেকে কতটুকু চাপ আসে, রাজ্যপাল এর উপর কিন্তু পুরোপুরি নির্ভর করবে। এই ক্ষেত্রে আসলে মূলত রাষ্ট্রপতির একটা হস্তক্ষেপের বিষয় থাকে। রাষ্ট্রপতির কাছে পৌঁছলে বিষয়টি তাহলেই কিন্তু একটা বিষয় আসে। এর মধ্যে জোরালো দাবির যে বিষয়টি, এই মুহূর্তে যেহেতু এর মধ্যে একটা রাজনৈতিক দৃষ্টিকোণ প্রবেশ করেছে, সেই কারণে কিভাবে নেবেন গোটা দেশের মানুষ তার উপরে নির্ভর করছে যে এই ক্ষেত্রে উপর থেকে কি নির্দেশ আসে রাজ্যপালের প্রতি, তার উপর কিন্তু অনেকটাই নির্ভর করছে। তবে বিষয়ের দিকে নজর রাখছে নিশ্চয়ই গোটা দেশ, পরবর্তীতে না হয় বোঝা যাবে কি হতে পারে। একেবারে ধন্যবাদ দেবব্রতদা। কথা বলছিলাম আমাদের বার্তা সম্পাদকের সঙ্গে। তবে এই প্রসঙ্গে অঞ্জন শুকুল, বরিষ্ঠ আইনজীবী কলকাতার, তিনি কি জানাচ্ছেন, কি বক্তব্য উঠে এসেছে আমরা যোগাযোগ করে নেবার চেষ্টা করব। তবে রাজ্যপালের বিরুদ্ধে কোনো রকম ভাবে ইনকোয়ারি বা কোনো রকম ভাবে এফআইআর লঞ্চ হতে পারে না, কারণ এই পুরো বিষয়টি সংবিধান রয়েছে এবং সংবিধানের নির্দিষ্ট ধারা, নির্দিষ্ট আইন মেনে চলতে হবে সকলকে, সে কথাই কিন্তু উঠে আসছে একের পর এক বক্তব্যের মধ্যে। এই মুহূর্তে রয়েছেন টেলিফোন লাইনে অঞ্জন শুকুল। অঞ্জনদা, রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ, গতকাল থেকে আমরা সেই খবরের দিকে নজর রাখছি, আজকে সকাল পর্যন্ত কি আপডেট, এই ঘটনার প্রবাহ ঠিক কোন দিকে? দেখো, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, যে রাজ্যপাল আজকে তিনি আনন্দবর আজকে কিন্তু রাজভবনে কয়েক কর্মীদের সামনে বলেন যে সময়ই বলবে তার উপরে কি করা হয়েছে। অর্থাৎ তিনি প্রকারান্তরে বোঝাতে চাইলেন যে তাকে যেভাবে পাঠানোর চেষ্টা করা হয়েছে সেটা কোনোভাবেই কিন্তু সম্ভব নয়। কারণ পশ্চিমবঙ্গ সরকারের যে পুলিশ পাহারা রয়েছে, প্রায় 200-র উপর পুলিশ থাকে কিন্তু রাজভবন চত্বরে, সেখানে গোপন জিনিস বা কোনো কিছু করার কোনো ইয়ে নেই। আর একটা বিষয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এটা বলে রাখি, আমরা জানি ভারতের সংবিধান বলছে যে রাজ্যপাল এবং রাষ্ট্রপতির বিরুদ্ধে কিন্তু কমপ্লেন করার এখতিয়ার কিন্তু পুলিশ প্রশাসনের নেই। রাজ্যপাল বলতে চেয়েছেন যে তাকে পাঠানোর জন্য তৃণমূলের পক্ষ থেকে এই ধরনের করা হয়েছে, যতই চেষ্টা করুক না কেন তাকে দমানো যাবে না। তিনি যেভাবে কাজ করছেন সেইভাবেই কাজ করবেন। মনে করছেন যে তৃণমূল কংগ্রেস হয়তো মনে করছে তাকে ভয় দেখিয়ে কিন্তু এই কাজগুলো করবে, কিন্তু কোনো মতে সম্ভব না। তিনি বলেছেন আমি যেভাবে কাজ করতাম আরো করব। আর একটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন আজ রাজভবন থেকে বেরিয়ে যান, তিনি কিন্তু এই বিষয়টিকে তুলে ধরেন। তিনি বলেছেন যে কাজ অর্থাৎ রাজ্যপালের নামে হয়েছে তা ভারতবর্ষের ক্ষেত্রে কিন্তু নজিরবিহীন ঘটনা। একজন রাজ্যপালকে কলঙ্কিত করার যে উদ্দেশ্য নিয়েছে বা করানো হয়েছে সেটা কিন্তু নিন্দনীয়। একেবারে তাই। অনেক ধন্যবাদ অঞ্জনদা তোমায়।
কথা বলছিলাম অঞ্জন শুক্ল, বরিষ্ঠ আইনজীবী ছিলেন, বরিষ্ঠ সাংবাদিক মাফ করবেন, ছিলেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। তবে রাজ্যপালের বিরুদ্ধে যে অভিযোগ উঠে এসেছে সেই অভিযোগের বিরুদ্ধে এখন ঠিক কোন দিকে যায় এর তদন্ত বা এর অভিমুখ ঠিক কোন দিকে হতে পারে সেদিকে এখন নজর রয়েছে সবার, এবং অবশ্যই নিউজ ভ্যানগার্ডও সেই আপডেট দিতে থাকবে আপনাদের সামনে মুহূর্তে মুহূর্তে। ছোট্ট একটা বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন। Welcome to the future of innovation, where minds meet